আজকের ভিডিওতে আমরা যে জায়গাটা সম্পর্কে জানতে চলেছি সেই জায়গাটা যতটাই না বেশি সুন্দর তার থেকে অনেক বেশি রহস্যময়। আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। একই সঙ্গে এটি অবস্থিত পৃথিবীর উত্তর ও দক্ষিণ এবং পূর্ব পশ্চিম গোলার্ধে, এবং পূর্বে রয়েছে এর লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জীবজন্তুর ভয় ইত্যাদি কারণে বহুদিন পর্যন্ত এই মহাদেশে সভ্যতার আলো পৌঁছাতে পারেনি। এইসব কারণের জন্যই এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্নের মহাদেশ বলা হয়। যাই হোক, এই মহাদেশে সর্বমোট 56টি দেশ রয়েছে, যার মধ্যে 49টি দেশ মূল ভূখণ্ডে অবস্থিত এবং 7টি দেশ আলাদা আলাদা দ্বীপে অবস্থিত। এবং এখানকার বিখ্যাত অঞ্চল হলো কায়রো, আলেকজান্দ্রিয়া, ত্রিপলি এবং খার্তুম প্রভৃতি। আফ্রিকা মহাদেশের ভূপ্রাকৃতিক মানচিত্রটার দিকে তাকালে একেবারে উত্তর পশ্চিম দিকে দেখা যাবে আটলাস পর্বতমালা, এবং এই আটলাস পর্বতমালা হিমালয় পর্বতমালার মতো বিশাল উঁচু নয়। আটলাস পর্বতমালার সবথেকে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৈবকাল, যার উচ্চতা প্রায় 4165 মিটার। আটলাস পর্বতমালার দক্ষিণ দিকে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা, এবং সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে রয়েছে নীলনদ অববাহিকা। নিরক্ষরেখার আশেপাশে কঙ্গো নদী অববাহিকা ও ঘন জঙ্গল দেখা যায়। বৃষ্টি বেশি হওয়ায় এই জঙ্গল সারা বছর সবুজ থাকে। এছাড়াও আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট কিলিমাঞ্জারো, যার উচ্চতা প্রায় 5895 মিটার। আফ্রিকা মহাদেশের মধ্য দিয়েই পৃথিবীর সবচেয়ে বড় বড় নদীগুলি প্রবাহিত হয়েছে, যেমন নীলনদ, যার দৈর্ঘ্য হল 6650 কিলোমিটার, কঙ্গো নদী, যার দৈর্ঘ্য হল 4700 কিলোমিটার, নাইজার নদী, যার দৈর্ঘ্য হল 4180 কিলোমিটার, জাম্বেজি নদী, যার দৈর্ঘ্য হল 2574 কিলোমিটার, এবং অরেঞ্জ নদী, যার দৈর্ঘ্য হল 2200 কিলোমিটার। নীলনদ শুধু আফ্রিকায় নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। মোট আফ্রিকার জলপ্রবাহের প্রায় 10 ভাগ এই নীলনদ দিয়েই বয়ে যায়। এবং এই আফ্রিকা মহাদেশের উদ্ভিদ বৈচিত্র্য তো ভিন্নময়। আফ্রিকা মহাদেশের জলবায়ু সব জায়গায় সমান নয়, বিশেষ করে তাপমাত্রা আর বৃষ্টিপাতের ওপর গাছপালা জন্মানো ও বেড়ে ওঠা নির্ভর করে। তাপমাত্রা, বৃষ্টির পরিমাণ বদলালে গাছপালার ধরন বদলে যায়। নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা তো আমরা সবাই জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যে প্রয়োজন সেটাও আমরা জানি। সেই কারণে মানব প্রাচীন সভ্যতাগুলি বেশিরভাগ নদীকেন্দ্রিক ছিল। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নত, অর্থনৈতিক সমৃদ্ধি ক্ষেত্র নীলনদের অপরিসীম অবদান এক কথায় অপরিহার্য। এই নীলনদ অববাহিকা অঞ্চলে নতুন পলিপাড়া উর্বর মাটিতে গম, বার্লি, ধান, আখ, মিলেট প্রভৃতি চাষ হয়। এই নীলনদ বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোও চাষ হয় সারা বিশ্ব জুড়ে, যা ইজিপশিয়ান কটন নামে খ্যাত। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচের এই দুটি মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসওয়ান বাঁধ তৈরি করা হয়েছে, এবং এই আসওয়ান বাঁধ হল পৃথিবীর বৃহত্তম বাঁধ। নীলনদের ধারে কৃষি, শিল্প, যাতায়াত ব্যবস্থা এতটাই উন্নত যে মিশরের বেশিরভাগ মানুষ, প্রায় 80% মানুষ এখানেই বসবাস করে, এবং বাকিরা মরু অঞ্চল বা মরুদ্যানের আশেপাশে ঘরবাড়ি বানিয়ে থাকে। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হলো আফ্রিকার সাহারা। সাহারা মরুভূমি এতটাই বড় যে একটা গোটা ইউরোপ মহাদেশ বা আড়াইখানা ভারতবর্ষ ঢুকে পারবে এর মধ্যে। পাথুরে পাহাড়, বাতাসের আঁকুবাঁকু কাটা দিগন্ত, ধুধু বিস্তৃত বাড়ুর প্রান্ত, উটের দল নিয়ে হেঁটে চলা যাযাবরের জীবন কথা, মরুদ্যান, মাঝে মাঝে কাটা গাছ, এটাই হলো সাহারা। পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, কিন্তু এই উষ্ণ হওয়ার ফলে কি মরুভূমি বেড়ে চলেছে? অর্থাৎ পৃথিবীর বিষ্ণ উষ্ণায়নের ফলে কি সাহারা মরুভূমির বিস্তৃতি ঘটছে? বন্ধুরা, সাহারা মরুভূমিতে পাথরের বেশ কিছু উদ্ভিদ ও জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে সাহারা মরুভূমি কোনো এক সময় বৃষ্টিবহুল অঞ্চল ছিল। জলবায়ু পরিবর্তনের ফলেই সাহারা মরুভূমির গাছপালাযুক্ত ঘন সবুজ অঞ্চল ধীরে ধীরে শুষ্ক মরুহীন ও বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হয়েছে। কিন্তু আবার সাহারা মরুভূমির বৃষ্টি বাড়ছে, সবুজ বাড়ছে, কৃষিজমি দেখা যাচ্ছে, পশুপালন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন সাহারাকে হয়তো ভবিষ্যতে আবার করে তুলবে শস্য শ্যামল।